হ্যালো ফ্রেন্ড। সো আমরা হিস্ট্রিকে রেখে দিয়েছি সাইডে এবং জিওগ্রাফি নিয়ে আসলাম। সো তোমরা বলতে পারবে স্যার জিওগ্রাফি নিয়ে আসলেন মিন্স কি আপনারা কি হিস্ট্রি কমপ্লিট করে দিয়েছেন আপনারা? নো ফ্রেন্ড, আমরা তো হিস্ট্রি কমপ্লিট করিনি, বাট আমরা জিওগ্রাফি নিয়ে কয়েকটি ক্লাস করার পর সেমভাবে অন্য সাবজেক্টগুলো করাবো। যেভাবে হিস্ট্রি 15 ক্লাস করেছি লাস্ট, তোমরা আশা করি সেসব ক্লাসগুলো দেখেছো, সেমভাবে জিওগ্রাফি থেকেও অনেকগুলো ক্লাস করিয়ে সেমভাবে অন্যান্য সাবজেক্টগুলো স্টার্ট করবো। সো ফ্রেন্ড, দ্য ওয়ার্ড ব্যালেন্সের সাথে আশা করি তোমরা সবাই পরিচিত। তোমরা বলতে পারছো স্যার ইয়েস আমরা সবাই পরিচিত, আমরা সবাই জানি সেটার মিনিং, এবং আমরা দ্য পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফের মধ্যে ব্যালেন্স করেও চলি, এবং সেটা হলো যে বেস্ট এক্সাম্পল অফ ব্যালেন্স। আর কিছু হতে পারে যে ব্যালেন্সের বেস্ট এক্সাম্পল? ইয়েস, তোমরা বলতে পারছো স্যার হতে পারে না, আমাদের আজকের ক্লাস যেহেতু জিওগ্রাফি, তো জিওগ্রাফির সাথেও ব্যালেন্স রিলেটেড। কীভাবে রিলেটেড? যে আমরা পড়েছি যে আমাদের সেই অ্যাটমসফিয়ারকে ব্যালেন্স করে চলতে হয়। যদি আমরা সেই অ্যাটমসফিয়ারের মধ্যে ব্যালেন্স না মেনটেন করি, তাহলে সেই অ্যাটমসফিয়ারের মধ্যে যেসব পরিবর্তনগুলো আসছে সেগুলো কিন্তু যে মানব সভ্যতা ধ্বংসের ক্ষেত্রে একটি কারণ হবে, যে পৃথিবী ধ্বংসের ক্ষেত্রে কিন্তু একটি কারণ হবে। আমরা দেখেছিলাম যে সেই এনশিয়েন্ট থেকে, যেভাবে ডাইনোসরের আমল থেকে যে ডাইনোসর তারা কীভাবে ধ্বংস হয়েছিল সেই অ্যাটমসফিয়ার চেঞ্জের কারণে, কিন্তু সেমভাবে যদি অ্যাটমসফিয়ারে সেইভাবে পরিবর্তন হতে শুরু করে তাহলে মানুষও কিন্তু একটা সময় পরে শেষ হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার পৃথিবীর মধ্যে যেভাবে বাড়ছে, ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। তো এরকম যদি চলে আগামী 20 থেকে 30 বছর কিন্তু মানুষের থাকাটা মুশকিল হয়ে যাবে। ইভেন বিজ্ঞানী তারা, সায়েন্টিস্ট তারা অনুমান করে দেখেছে যে নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে যে বরফগুলো জমে আছে সেগুলো যদি গলে যায় তাহলে কিন্তু যে সমুদ্রের পার্শ্ববর্তী দেশগুলো অনেকগুলো যে জলের তলে তলিয়ে যাবে। তো সেগুলো যদি ব্যালেন্স না মেনটেন করা হয় তাহলে কিন্তু সেসব সমস্যাগুলো দেখা দিতে পারে। ইভেন দেখেছো যে রিসেন্টলি যে অ্যাটমসফিয়ারের মধ্যে কতটা চেঞ্জ হয়েছে, এখন কিন্তু বৃষ্টি হওয়ার দরকার, বাট বৃষ্টি হচ্ছে না বৃষ্টি। তো সেসব একমাত্র যে অ্যাটমসফিয়ার সেসব সমস্যার জন্য, অ্যাটমসফিয়ারে আনব্যালেন্সের জন্য। তাই বলে যে যেভাবে তোমরা পার্সোনাল এবং ফ্যামিলি লাইফের মধ্যে ব্যালেন্স করো, সেভাবে চাইবে যে অ্যাটমসফিয়ারের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করতে। সো আমাদের ক্লাস তার উপরেই। তো বলতে পারছি স্যার আজকে কি ব্যালেন্সের উপর ক্লাস করাবেন? নো ফ্রেন্ড, আজকে ব্যালেন্সের উপরে তো ক্লাস করাবো না। তো আজকে আমাদের টপিক কি থাকবে? তাহলে আপনি তো টপিকই লিখেননি। তো আমাদের টপিক থাকছে অ্যাটমসফিয়ার। ভেরি গুড অল, যে আমাদের টপিক থাকছে কি, যে অ্যাটমসফিয়ারের উপর আমরা আজকে ক্লাস করতে যাচ্ছি। তো অ্যাটমসফিয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক ফ্রেন্ড, তোমরা সবাই অবশ্যই ভালো করে জানবে, কারণ তোমরা ক্লাস 9, 10 এবং স্কুল কলেজে পড়েছো। হোপফুলি তোমরা সবাই পড়েছো এবং সেটার মিনিং তোমরা ভালো করে জানো। তো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। আশা করবো তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হয়ে নিয়েছো, আর যদি না হয়ে থাকো অবশ্যই জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম, সেখানে জয়েনে আমাদের ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখানে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। সো ফ্রেন্ড, তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে। পাশাপাশি যদি আমাদের সেই ছোট্ট ইনিশিয়েটিভ, ছোট্ট হার্ডওয়ার্ক এবং ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই যারা লাইক করোনি শেয়ার করে অবশ্যই করে নেবে। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। সো স্টার্ট করার আগে অবশ্যই বলবে যে তোমরা সবাই কেমন আছো, তোমাদেরকে জিজ্ঞাসা করাই হলো না যে কেমন আছো সবাই, এবং হোপফুলি তোমরা সবাই যে ভ্যাকসিন নিয়ে নিয়েছো এবং খুব ভালো আছো যে ভ্যাকসিন নেওয়ার পরে হোপফুলি। সো যদিও কিছু সমস্যা থাকে অবশ্যই সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর কিছুটা সে আনব্যালেন্স হয়ে যায় বডির মধ্যে। সো অবশ্যই যে ব্যালেন্স হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 1, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? যদি বায়ুমণ্ডলের ভাগের কথা বলা হয়, এখানে বলা হয়েছে রাসায়নিক গঠন অনুসারে, কিন্তু এখানে রাসায়নিক গঠন অনুসারে কথা বলা হয়েছে এবং সেই গঠন অনুসারে কিন্তু বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 1 কি হতে পারে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 1 রাইট অ্যান্সার কি হতে পারে? সো ফ্রেন্ড, পৃথিবীকে বেষ্টন করে থাকা সেই গ্যাসীয় আবরণ সেটিকে বলা হয় কিন্তু বায়ুমণ্ডল, যে অ্যাটমসফিয়ার যেটিকে আমরা জানি। এবং সেই বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু বিভিন্ন গ্যাসের দ্বারা কিন্তু সেই বায়ুমণ্ডল গঠিত। তার মধ্যে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, তাছাড়া কিছু নিষ্ক্রিয় গ্যাস, সেগুলো নিয়ে কিন্তু সেই বায়ুমণ্ডল গঠিত। তাছাড়া দেখা গিয়েছিল যে জলীয় বাষ্প এবং ধূলিকণা বাস, আরোসল, সেগুলো নিয়ে সেই বায়ুমণ্ডল গঠিত। বাট আমাদের এখানে কোয়েশ্চন নাম্বার 1 যে বায়ুমণ্ডল গঠন অনুসারে যে বায়ুমণ্ডল কয়টি ভাগে ভাগ করা হয়েছে। ইয়েস, তোমরা সবাই যেটা জানো যে বায়ুমণ্ডল গঠন অনুসারে বায়ুমণ্ডলকে একমাত্র কি হবে, 5টি হবে না 2টি হবে? তো 2টি ভাগই, যে 2টি ভাগই ভাগ করা হয়েছে। বায়ুমণ্ডল গঠন অনুসারে বায়ুমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, এবং সেই 2টি ভাগ হলো যে হোমোস্ফিয়ার বা
সমমণ্ডল সেটিকে বলা হয়, এবং হেটেরোস্ফিয়ার বা অসমমণ্ডল, সেই দুটি ভাগ হলো যে বায়ুমণ্ডলের, এবং সেগুলোকে ভাগ করা হয়েছে বায়ুমণ্ডলের গঠন অনুসারে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়? কোয়েশ্চেন নাম্বার 2, যে উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়? কি হবে সেই সঠিক উত্তরগুলা? যে উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়? সো ফ্রেন্ড, একটি অপশন এখানে রং আছে অ্যাকচুয়ালি, এখানে 60টি হবে না, এখানে 8টি হবে না, তো এখানে 60টি হবে। তোমরা এখন অবশ্যই এখানে আনসার করবে, তাহলে কোনটি হবে সঠিক উত্তর? যে উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়? কয়টি ভাগ হতে পারে উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হতে পারে? সো সেগুলো কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছে। যদি এই ক্ষেত্রে কেউ ভুল করো তাহলে কি করব? যদি এই ক্ষেত্রে তোমরা যদি ভুল করো, আজকে কেউ বলবে না যে টপিকগুলো কিন্তু খুব হার্ড, কারণ সেগুলো সবার পরিচিত টপিক। তো গতকালকে ক্লাসে দেখেছিলাম যে অনেকেই বলছে স্যার কোয়েশনগুলো খুবই হার্ড, আমাদের সাথে প্রথমবারের মতো কেউ ইন্ট্রোডিউস করেছে সেরকম টপিক। সো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি সেরকম টপিক থেকেও কিন্তু ইজি কোয়েশনগুলো আসে আমাদের কাছে, কালেকশন আমরা দিতে পারি সেসব কোয়েশনগুলো। বাট ইজি কোয়েশনগুলো দিলে তোমাদের কি চলবে? তোমাদের যদি ইজি কোয়েশনের মধ্যে 20 আউট অফ 20 কোয়েশন করতে পারলে, সেক্ষেত্রে কি তোমার কোনো লাভ হলো? যে তোমরা সেগুলো জানো অলরেডি, তাছাড়া আমাদের সাথে প্র্যাকটিস করেছো, আমাদের ক্লাসে এসেছো, দ্যাট মিনস নতুন কিছু শিখতে এসেছো। তো তার জন্য চাইবে যে সেই কঠিন কোয়েশনগুলো, যে হার্ড কোয়েশনগুলো আছে সেগুলো পার্টিসিপেট করতে। আর তাছাড়া মনে রাখবে, যখন এক্সামিনার যখন কোয়েশন সেট করে, যখন সেই কোয়েশনের মধ্যে আমরা দেখতে পাই যে 150 কোয়েশন থাকে সেই চারটের কোয়েশনের মধ্যে, এক্সামিনার কখনো চাই না যে ক্যান্ডিডেটগুলা যে 150 মার্কই তারা আনসার করো, সে সেভাবে করেই না কোয়েশন, সে সেভাবে কোয়েশন বানাই না। অ্যাকচুয়ালি সে সেভাবে চাইও না যে সবাই সেভাবে সবগুলো পার্টিসিপেট করতে পারো, তার মধ্যে কিছু মানুষ করতে পারে। তো তার জন্য এক্সপেকটেশন কখন এমন রাখবে না যে আউট অফ 20 আমাকে 20 পেতে হবে, আউট অফ 20 পেতে হবে। তো দ্যাট মিনস ফ্রেন্ড, আমি তোমাদের কনফিডেন্স লো করছি না, কারণ তোমরা যদি সেরকম এক্সপেকটেশন নিয়ে চলো, তখন দেখবে যে আমি 20 পেলাম না, আমার পড়াশোনা একবারই হলো না, কিছু পারি না আমি। তো সেরকমটা হলে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে। তো এক্সামিনারও সেরকম কিছু কোয়েশন রাখে, যেগুলো এক্সামিনারও কিন্তু যদি পরবর্তীকালে ওনাকে দেওয়া হয়, উনিও কিন্তু করতে কষ্ট হবে। সো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি তারা সেজন্যই চায় যে মানুষ যাতে দেখতে চায় যে কতটা সেভাবে করতে পারে তারা সেসব নলেজকে। আমরা যখন এক্সাম দিতে যাবো, তখন কিন্তু 100 মার্ক, যে 150 মার্কের কোয়েশন কিন্তু সবগুলো কমন পড়বে না। তো এক্সামিনার দেখবে যে কতগুলো কোয়েশন তুমি তোমার সেই জানা থেকে লাগাতে পারবে। আমরা কিন্তু সবগুলো কোয়েশন আনসার জানি না, তবু আমরা কিন্তু করতে পারি রাইট আনসার। দ্যাট মিনস কি, আমরা সেগুলো কিন্তু সেই এক্সপিরিয়েন্স উপরে ডিপেন্ড করে। তো অবশ্যই সেসব কিছু বলার কারণ হলো যে তোমরা কিন্তু সেসব কোয়েশন দেখে চলে যাবে, অনেকে থেকে চলে যাও, কোয়েশন হার্ড দেখছো মিনস চলে যাই স্যার। সো কোয়েশন নাম্বার 2 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড, যারা অপশন সি করেছো, দ্যাট মিনস সঠিক উত্তর কি হবে? অপশন 6, কিন্তু যে 6টি হবে অপশন বি। উচ্চতা অনুসারে বায়ুমণ্ডল কিন্তু 6টি ভাগে ভাগ করা যায়। ইয়েস, যারা 7 করছো বা 7 চিন্তা করছো, 7 কিন্তু কখনো হবে না, তোমাদের জাস্ট কনভার্ট করার জন্য সেরকমটা করলাম। সো কোয়েশ্চন নাম্বার 2 সঠিক উত্তর হবে যে অপশন বি, 6টি। এবং সেই 6টি হলো যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। সেই 3টি হলো যে উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলে সেই 6টি ভাগ। নেক্সট কোয়েশ্চন, বায়ুমণ্ডলে কোন স্তরগুলি যে হোমোস্ফিয়ার অন্তর্গত? আমরা পড়েছি যে বায়ুমণ্ডলে রাসায়নিক গঠন অনুসারে 2টি ভাগে ভাগ করা হয়েছে। কী কী সে 2টি ভাগ? যে একটি হল হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, এবং আরেকটি হলো যে হেটেরোস্ফিয়ার বা অসমমণ্ডল। তাহলে আমাদের কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তরটি কী হবে? বায়ুমণ্ডলের কোন স্তরগুলি যে হোমোস্ফিয়ারের অন্তর্গত? যেটি হোমোস্ফিয়ারের অন্তর্গত হবে সেই স্তরগুলো কী কী? সো সেই স্তরগুলো কী কী হবে? যারা করতে পারছো তো অবশ্যই করো, যদি না করতে পারো তাহলে আমরা আবার থাম্বনেলটা দেখে নিই। দেখো, থাম্বনেল যদি দেখতে পারো তাহলে অবশ্যই সেখানে দেখতে পাবে যে সেই স্তরগুলো যে হোমোস্ফিয়ারের মধ্যে কোন কোন স্তরগুলো যে সেই ক্ষেত্রে অন্তর্গত। আশা করি তুমি দেখে নিয়েছো, তোমাদের কয়েক সেকেন্ড সময় দিলাম দেখার জন্য, এখন বলতে পারবে যে বায়ুমণ্ডলে কোন স্তরগুলো হোমোস্ফিয়ার অন্তর্গত। কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর কী হবে ফ্রেন্ড? সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সঠিক উত্তর যে অপশন সি, যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার কিন্তু সেই 3টি স্তরে কিন্তু যে বায়ুমণ্ডলে হোমোস্ফিয়ার অন্তর্গত বলা হয়।
হোমোস্ফিয়ার দ্যাট মিনস সেটাকে বলা হয় যে আরেকটি নামে আমরা জানি সমমণ্ডল। এবং হেট্রোস্ফিয়ারে যদি কথা বলা হবে, যদি হেট্রোস্ফিয়ারের কথা বলা হয় সেক্ষেত্রে হবে আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনোস্ফিয়ার, সেই বাকি তিনটি স্তর, সেই তিনটি স্তর যে হেট্রোস্ফিয়ার অথবা অসমমণ্ডলের ক্ষেত্রে অন্তর্গত। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4। আজকে আশা করবো যে সবার কনফিডেন্স তো হাই হবেই, কারণ সবগুলো কোয়েশ্চন একেবারেই কমন, তোমাদের সবার জানা কোয়েশ্চন। তো এইসব কোয়েশ্চনগুলো সবার কিন্তু কনফিডেন্স আমরা চেয়েছি যে আজকে কোয়েশ্চনগুলো একটু ইজি রাখতে, যাতে তোমাদের কনফিডেন্সটা ডেভেলপ করতে পারে। অনেকদিন ধরে তো কনফিডেন্সটা আমি লো করছিলাম তোমরা বলছিলে যে স্যার একেবারে আমরা পারছি না করতে, একেবারে একটি কোয়েশ্চন হচ্ছে না, এত টাফ কোয়েশ্চন নিয়ে আসে। তো আজকে কোয়েশ্চন দেখে তোমরা ভাববে যে না ঠিক আছে, আমরা যা পড়াশোনা করছি ঠিক আছে, ঠিকঠাক পড়াশোনা করছি। কোয়েশ্চন নাম্বার 4, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর নিচের কোনটি হবে? যদি সর্বনিম্ন স্তরের কথা বলা হয় তাহলে কোনটি হবে? যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে এখানে অপশন ডিও আছে। হ্যাঁ, অপশন ডিও কি আছে? অপশন ডি আছে যে নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কোনটি হবে? আরে তোমরা খুব স্মার্ট হয়ে গেছো দেখছো নি, তোমরা কেউ দেখো নান অফ দ্য অ্যাবাভ করছোই না। ভেরি গুড অল। সো তোমরা খুবই স্মার্ট হয়ে গেছো। ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। তো স্যার বলতে পারছে একটা স্মার্টের কি, আমরা সবাই সময় পড়ে যাচ্ছি। ইয়েস জানি, তো তোমরা খুব ভালো স্টুডেন্ট, তার জন্য তোমরা করতে পারছো। কোয়েশ্চেন নাম্বার 5, সমমণ্ডলের অপর নাম কি? ইয়েস, সমমণ্ডলের অপর নাম কি? আর যদি এই কোয়েশ্চনটি ভুল করো তাহলে আমরা কিন্তু কি করব, ক্লাস বন্ধ করে দেবো। ঠিক আছে, এখানে ক্লাস শেষ যদি এই কোয়েশ্চনটি কারোর ভুল হয়। কারো যদি ভুল হয় তাহলে কিন্তু ক্লাস শেষ। আজকে ক্লাস এখন পর্যন্ত ফ্রেন্ড। সো টিল দেন থ্যাংক ইউ। কী হবে? বাহ, তোমরা করে নিয়েছো। দ্যাট ইজ সঠিক উত্তরটি হবে যে তোমরা জানো সমমণ্ডলের অপর নাম আমরা পড়েছি যে কোয়েশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তর হবে যে অপশন সি, হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার হলো সমমণ্ডলের অপর নাম এবং হেট্রোস্ফিয়ারের অপর নাম হলো যে অসমমণ্ডল। ডোন্ট ওরি ফ্রেন্ড, আমরা কীভাবে ক্লাস বন্ধ করতে পারি? নো নো নো, জাস্ট এমনি বললাম যে কোয়েশ্চেন নাম্বার 6, কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে না? যে নিচের কোন স্তরের মধ্যে যে জেট বিমান সেগুলো চলাচল করে, যে জেট বিমানগুলো চলে সেই জেট বিমানগুলো নিচে কোন স্তরের মধ্যে চলাচল করে না? কোয়েশ্চেন নাম্বার 6। সো কোয়েশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তর কী হবে? সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তর কী হবে? যে আমাদের সঠিক উত্তর হবে যে ম্যাগনেটোস্ফিয়ার। মনে রাখবে যে ম্যাগনেটোস্ফিয়ার যেটি হলো যে সবচেয়ে উপরের স্তর, এবং সেই স্তরটি হলো যে হেট্রোস্ফিয়ারের অন্তর্গত বা অসমমণ্ডল অন্তর্গত, এবং সেই স্তরটি দিয়ে কিন্তু জেট বিমান কিন্তু কখনো চলাচল করে না, এত উপর দিয়ে কিন্তু জেট বিমান কখনো যায় না। সো ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন। সো কোয়েশ্চন নাম্বার 7, যে ভূপৃষ্ঠ থেকে সমমণ্ডলের বিস্তৃতি কত কিমি পর্যন্ত? ভূপৃষ্ঠ থেকে সমমণ্ডলের বিস্তৃতি কত কিমি পর্যন্ত? তো অবশ্যই ফ্রেন্ড, আজকে কিন্তু আমি ক্লাসের মিডলে কখনো বলবো না যে লাইক এবং শেয়ার করতে, তোমরা নিজে থেকে করে নেবে, আমি কখনো বলবো না যে করতে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর কি? ভূপৃষ্ঠ থেকে সমমণ্ডলের বিস্তৃতি কত কিমি পর্যন্ত? যদি ভূপৃষ্ঠ থেকে কথা বলা হয় তাহলে সঠিক উত্তরটি কী হবে? আজকের ক্লাস আশা করি সবার ভালো লাগবে, সবার ভালো লাগবে যারা জিআরবিটির জন্য আসছো, যারা টিআরবিটির জন্য আসছো, বা অন্যান্য এক্সামের জন্য আসছো, যাদের এক্সামের মধ্যে জিওগ্রাফি থাকে, তো তাদের সবার জন্য খুবই হেল্পফুল হবে। কোয়েশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর কী হবে যে ফ্রেন্ড? যে ভূপৃষ্ঠ থেকে সমমণ্ডলের বিস্তৃতি কত কিমি পর্যন্ত? দ্যাট ইজ অপশন সি। সঠিক উত্তর হবে যে অপশন বি, 90 কিমি পর্যন্ত। 90 কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত। নেক্সট কোয়েশ্চন, কোন স্তরে ঝড়, বৃষ্টি, তুষারপাত, শিশির প্রকৃতির দুর্যোগ সেগুলো সংঘটিত হয়? যে কি সংঘটিত হয়? যে ঝড়, বৃষ্টি, তুষারপাত, শিশির সেগুলো নিচের কোন স্তরে যে প্রাকৃতিক সেই দুর্যোগগুলো সেগুলো সংঘটিত হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সেক্ষেত্রে কোয়েশ্চন সঠিক উত্তরটি কী হবে? এবং সেটা তোমরা জানো, এবং যে স্তরে আমরা বসবাস করি, আমরা কোন স্তরে আছি? নাই স্ট্র্যাটোস্ফিয়ারে আছি, নাই মেসোস্ফিয়ারে আছি, আমরা কোন স্তরে আছি? যে ট্রপোস্ফিয়ারে আছি। তো ট্রপোস্ফিয়ারে কিন্তু সেসবগুলো হয়, এমনটা নয় যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারে সেসবগুলো হয় প্রাকৃতিক দুর্যোগগুলো। তো সেগুলো একমাত্র যে ট্রপোস্ফিয়ারই হয়, আমরা যে স্তরে বসবাস করছি এবং সেই স্তরটিকে নাম বলা হয় যে ট্রপোস্ফিয়ার, এবং সেই ট্রপোস্ফিয়ারের মধ্যেই সেসব কিছু হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 9, ট্রপোস্ফিয়ারের উপরে ড্যাশ কিমি অঞ্চলটি ট্রপোপজ নামে পরিচিত। যে ট্রপোস্ফিয়ারের সেই উপরের স্তরটিকে আমরা জানি যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সেই মধ্যবর্তী স্তরটিকে বলা হয় কি? ট্রপোপজ। সেই ট্রপোপজটি কত কিমি বিস্তৃত? ট্রপোস্ফিয়ারের উপরে ড্যাশ কিমি অঞ্চলটি যে ট্রপোপজ নামে পরিচিত। 5 থেকে 6, 2 থেকে 3, 9 থেকে 10 কিমি। তো সঠিক উত্তর কী হবে কোয়েশ্চেন নাম্বার 9-এর?
কোয়েশ্চেন নাম্বার 9 রাইট আনসারটি হবে যে ফ্রেন্ড 2 থেকে 3 কিমি। যে 2 থেকে 3 কিমি সেই স্তরটি বিস্তৃত এবং সেই স্তরটির মধ্যে আছে ট্রপোপজ এবং সেই জায়গাটিকে বলা হয় যে ট্রপোপজ, যেগুলা ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর। নেক্সট কোয়েশ্চন। এইসব কোয়েশ্চনগুলো কারোরই ভুল হবে না। আজকে দেখব যে আমরা তো যতগুলো কোয়েশ্চন আছে ম্যাক্সিমাম কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারছো। তো যারা যারা করছো না ফ্রেন্ড, সবাই লাইভ চ্যাট বক্সে চলে আসো। যে কমেন্ট বক্সে যারা করছো তারা সবাই লাইভ চ্যাট বক্সে চলে আসো, লাইভ চ্যাট বক্সে এসে সবাই পার্টিসিপেট করো। সো কোয়েশ্চন নাম্বার 10 এর সঠিক উত্তর কী হবে? যে বায়ুমণ্ডলে কোন 3টি স্তর হেট্রোস্ফিয়ার অন্তর্গত? বায়ুমণ্ডলের নিচের কোন স্তর 3টি স্তর হবে যে হেট্রোস্ফিয়ার বা অসমমণ্ডলে অন্তর্গত হবে? কোয়েশ্চন নাম্বার 10। কোয়েশ্চন নাম্বার 10 এর সঠিক উত্তর কী হবে? সো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার সেগুলো তো আমরা পড়েছি যে সেগুলো কোন স্তরের অন্তর্গত? যে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল অন্তর্গত। তাহলে আমাদের অপশন বি, তো ক্যাটাগরি অপশন বি কেটে দিতে পারো। তো চাইবে যে এইভাবে যদি অপশনগুলো এলিমিনেট করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। অপশনগুলো যদি এলিমিনেট করতে পারো সেক্ষেত্রে সুবিধা হবে। তাহলে যেহেতু আমরা অপশন বি কেটে দিলাম ফ্রেন্ড, যেহেতু আমরা অপশন বি কেটে দিলাম, তাহলে অপশন সি যদি দেখো যে অপশন সি কীভাবে হয়? যে আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কি? হোমোস্ফিয়ার কি আমরা জানি যে রাসায়নিক গঠন অনুসারে সে বায়ুমণ্ডলের দুটি স্তরের মধ্যে একটি হল হোমোস্ফিয়ার। তাহলে তো অপশন বিও হতে পারে, অপশন সিও হতে পারে। তাহলে অপশন এই রইল আমাদের সঠিক উত্তর, যে আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। যে আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার সেগুলোই হলো যে বায়ুমণ্ডলের হেট্রোস্ফিয়ারের অন্তর্গত। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 11। সো অবশ্যই বলবে যে আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে, আর অবশ্যই বলবো না যে কারা কারা লাইক এবং শেয়ার করেছো, তো তোমরা নিজে থেকে করে নেবে সেসব কিছু ফ্রেন্ড। কোয়েশ্চেন নাম্বার 11। ট্রপোস্ফিয়ারের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 1 কিমি উপরে উঠলে কত হারে হ্রাস পেতে থাকে? কি হ্রাস পেতে থাকে? যে উষ্ণতা। যে উষ্ণতা কত ডিগ্রি হারে হ্রাস পেতে থাকে? যদি আমরা ট্রপোস্ফিয়ারের সেই সমুদ্রপৃষ্ঠ থেকে যদি 1 কিমি, প্রত্যেক 1 কিমি করে উপরে উঠতে থাকি, তাহলে সেই উষ্ণতা সে কত ডিগ্রি হারে কমতে শুরু করে? কোয়েশ্চেন নাম্বার 11। আমরা জানি যে ট্রপোস্ফিয়ারের সেই ট্রপোস্ফিয়ারের থেকে যত উপরে যাবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু উষ্ণতা হ্রাস পেতে থাকে। তাহলে আমাদের যে কোয়েশ্চন যে 1 কিমির উপরে ট্রপোস্ফিয়ার সমুদ্রপৃষ্ঠে প্রতি 1 কিমি উপরে উঠলে কত ডিগ্রি উষ্ণতা হ্রাস পেতে থাকে? কোয়েশ্চন নাম্বার 11 এর সঠিক উত্তর কী হবে? দ্যাট ইজ অপশন বি, যে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। যে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রত্যেক 1 কিমি উপরে উঠলে যে হ্রাস পেতে থাকে উষ্ণতা। অপশন বি হবে যে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 11। নেক্সট কোয়েশ্চন, বায়ুমণ্ডলের কোন স্তরকে যে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? নিচের কোন স্তরকে যে বায়ুমণ্ডলের ক্ষুদ্রমণ্ডল বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 12। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? সো কোয়েশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তর কী হবে যে ফ্রেন্ড? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন, যে এখানে কিন্তু বায়ুমণ্ডলের ক্ষুদ্র স্তর। এখানে ক্ষুদ্র স্তর বলতে কি বুঝো? যে স্তরে যেমন মেঘ, বৃষ্টি, বজ্রপাত, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সেসব কিন্তু প্রভৃতি সমস্ত প্রকার যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় এবং যে স্তরে সংঘটিত হয় এবং সেটাকেই বলা হয় যে ক্ষুদ্রমণ্ডল। সো আমাদের এখানে কোয়েশ্চন যে সেটাকে বলা হয় যে ক্ষুদ্রমণ্ডল। আমাদের এখানে কোয়েশ্চন যে বায়ুমণ্ডলের কোন স্তরকে যে ক্ষুদ্রমণ্ডল বলা হয় বা ক্ষুদ্রমণ্ডল কোন স্তরের অন্তর্গত, তো সেগুলো হবে যে আমাদের অপশন ডি, যে উপরে কোনোটি নয়। কিন্তু সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে যে ট্রপোস্ফিয়ার। আমরা জানি, কোথায় জানি যে মেঘ বৃষ্টি সেগুলো কোথায় হয়? ট্রপোস্ফিয়ারিতে হয়। তো তোমরা অজিলি বুঝতে পেরে গেছো যে ট্রপোস্ফিয়ারকে বলা হয় যে বায়ুমণ্ডলের ক্ষুদ্রমণ্ডল। নেক্সট কোয়েশ্চন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় কোন স্তরে? যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে, আমরা ট্রপোস্ফিয়ারে পড়েছি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে কিন্তু উষ্ণতা হ্রাস পায় এবং সেগুলো হ্রাস পায়, বাট এখানে বলা হয়েছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। নিচে কোন স্তরে সেটা হয়ে থাকে? কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13। তো আজকের ক্লাসে আশা করবো সবাই আউট অফ 20 পাবে। আশা করি সবাই 20-তে 20 পাবে আশা করব। কারোই ভুল হবে না, কারণ সেসবগুলো তো সবার কমন। সবাই তো জিওগ্রাফি পড়েছো। কোয়েশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর কি? উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় নিচে কোন স্তরে? তো কোয়েশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর হবে যে ফ্যান, আমাদের অপশন বি, যে ট্রপোস্ফিয়ারে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা সেটি বৃদ্ধি পায় স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং ট্রপোস্ফিয়ারে কিন্তু সেক্ষেত্রে হ্রাস পায়। নেক্সট কোয়েশ্চন,
সো ফ্রেন্ডস, আমাদের লাইফে কিন্তু মোটিভেশন অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো আমরা ইন্টারনালি বা এক্সটার্নালি কিন্তু দুভাবেই মোটিভেট হয়ে থাকি। তার থেকে যদি আমরা ইন্টারনালি মোটিভেট হতে পারি, সেটা কিন্তু সবচেয়ে ভালো এফেক্টিভ। অবভিয়াসলি আমাদের টাইম টু টাইম তো এক্সটার্নালি মোটিভেশন দরকার আছে, মানুষের কাছ থেকে, পারিপার্শ্বিক যে মানুষ, বন্ধু বান্ধব সার্কেল, ফ্যামিলি, তাদের কাছে তো মোটিভেশন দরকার আছে যে তুমি যেদিকে যাচ্ছ, যা কিছু করছো ভালো করছো। তো সেইভাবে যদি মোটিভেশন কারোর কাছ থেকে পেয়ে থাকি, অবশ্যই সেটা ভালো কথা। বাট যখন তুমি ইন্টারনালি মোটিভেট হবে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ফ্রুটফুল হয়। সেক্ষেত্রে যদি তুমি পড়তে বসে রাত্রে 12টা পর্যন্ত পড়ো, তখন দেখবে যে তোমার টাইম কেমনে চলে যাচ্ছে তুমি বলতেও পারবে না। সেটা হলো যে ইন্টারনাল মোটিভেশনের। সো ইন্টারনাল মোটিভেশন কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো চাইবে যে সব থেকে নিজেকে ইন্টারনালি মোটিভেট করতে, না আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। সো সেইভাবে নিজেকে মোটিভেট করবে যে এইবার যারা যারা ক্লিয়ার করেছে এবং জব পেয়েছে, নেক্সট যখন চান্স আসবে তখন সেটা আমারই হবে, তখন সেটা আমিই পাবো। এবং আমি যে সেইভাবে মোটিভেশন নিয়ে, সেইভাবে মোটিভেট নিয়ে চলতে হবে। তাহলে দেখবে যে দ্যাট মিনস কি, তখন তুমি কিন্তু ইন্টারনালি মোটিভেট যে আমাকে সেইভাবে স্টাডি করতে হবে যে ক্র্যাক করার মতো, এবং আমি সেটা একবারই ক্লিয়ার করব, তার জন্য সেকেন্ড চান্স আর নেব না। তো সেইভাবে যখন ইন্টারনালি নিজেকে মোটিভেট করব, এবং যা কিছু হোক, যে অন্তত পড়ার টাইমটা ফিক্সড রাখবো, ক্লাস 2টি টাইম বা 3টি টাইম ক্লাস করব, যেসব ক্লাসগুলো আমাদের শিডিউল আছে সেসব ক্লাসগুলো করব, পড়ার টাইমগুলো ফিক্স থাকবে, এবং সেই টাইমগুলোর সাথে কখনো ফ্লেক্সিবল হবে না, যে সেই টাইমগুলোর সাথে কখনো ফ্লেক্সিবল। আমরা পড়াকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার এই ক্ষেত্রে। যেহেতু আমরা সেগুলো করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের পড়াকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার, এবং সেকেন্ডে অন্যান্য কিছু। কারণ আমরা যখন পড়াকে ফার্স্ট প্রায়োরিটি দেবো, তখন কিন্তু সেগুলো কিন্তু আমাদের লাইফে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবে সেই এক্সামের ক্ষেত্রে, যে না সে আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিল মিস, অবভিয়াসলি যে তখন দেখবে যে সেসব কিছু কিন্তু তোমার মতোই হচ্ছে সব কিছু। তো তাই বলি যে যতটা পারবে ইন্টারনালি মোটিভেট হতে ট্রাই করবে, এবং নিজের টাইম টেবিল নিয়ে ফিক্স থাকবে, তার মধ্যে যাতে ফ্লেক্সিবিলিটি না আসে, যে আজকে একদিন পড়লাম, 2 দিন গ্যাপ, 3 দিন পড়লাম, 4 দিন গ্যাপ, তাহলে কিন্তু কখনো কিন্তু সেই কন্টিনিউটি মেনটেন না করলে কিন্তু সেগুলো থেকে চেনগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে। তো ফ্রেন্ড, তাই আমরা প্রত্যেকটা ক্লাসে বলি নিজের থটসকে পজিটিভ রাখতে এবং হোপফুল থাকতে, যে সব কিছু ভালোই হবে সামনে, এবং এক্সাম যেহেতু লেট হচ্ছে সেগুলোকে অপরচুনিটি হিসেবে নিয়ে সেই টাইমটাকে কাজে লাগাতে। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 14, বায়ুমণ্ডলের কোন স্তরকে যে ক্লাম জোন বলা হয়? দ্যাট মিনস কি, যে শান্তমণ্ডল, যে বায়ুমণ্ডল কোন স্তরকে যে শান্তমণ্ডল সেগুলো বলা হয়? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার এবং উপরে কোনটি নয়। কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে? সো কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে? যে বায়ুমণ্ডল কোন স্তরকে যে ক্লাম জোন বলা হবে শান্তমণ্ডল। সো এখানে যে শান্তমণ্ডল বা ক্লাম জোন বলার কারণ হলো যে সেই জলবায়ু উপাদানগুলি কিন্তু সেই স্তরের মধ্যে অনুপস্থিত থাকে। সেই যেভাবে ট্রপোস্ফিয়ারের মধ্যে আমরা দেখতে পাই যে সেই জলবায়ুর উপাদানগুলো কিন্তু উপস্থিত থাকে, বাট সেই স্তরে কিন্তু অনুপস্থিত থাকে, এবং ঝড় বৃষ্টি সেই স্তরে থাকে না বলেই চলে। তার জন্য কিন্তু সেই মণ্ডলকে শান্তমণ্ডল বলা হয়। তো সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে? যে বায়ুমণ্ডল কোন স্তরকে যে ক্লাম জোন বা শান্তমণ্ডল বলা হয়? তো আমাদের সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড অপশন ডি, কিন্তু উপরে কোনোটি নয়। কিন্তু যে ট্রপোস্ফিয়ার তো হতে পারে না, ট্রপোস্ফিয়ার বলে দিয়েছি, ট্রপোস্ফিয়ারকে কখনো বলাই যায় না, কারণ ট্রপোস্ফিয়ার আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে কিন্তু ঝড় বৃষ্টি তুফান কীভাবে আসে, তো সেগুলোকে কখনো বলা যায় না। ট্রপোস্ফিয়ারকে দিতে হবে মেসোস্ফিয়ার এবং আইনোস্ফিয়ারের মধ্যে ডাউট থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু মেসোস্ফিয়ার এবং আইনোস্ফিয়ার কোনোটি হবে না, হবে যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার হবে যে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোন স্তরটি সূর্য থেকে আগত এক্স রশ্মি, যে সূর্য থেকে যে আগত এক্স রশ্মি ও গামা রশ্মি শোষণ করেন দেয়? নিচে কোন স্তরটি সেসব কিছু করে থাকে যেগুলো সূর্য থেকে যে এক্স রশ্মিগুলো আসে, যে রেডিয়েশনগুলো আসে, সেগুলো সেই স্তরের শোষণ করে নেয়, সেই এক্স রশ্মি ও গামা রশ্মি। সেটি কোন স্তরের মধ্যে হয়? কোয়েশ্চেন নাম্বার 15। সো কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড আমাদের অপশন বি, যে আইনোস্ফিয়ারে। কিন্তু আইনোস্ফিয়ার সেই স্তরে কিন্তু যে কোয়েশ্চেন নাম্বার 15 যে সেই স্তরে কিন্তু যে এক্স রশ্মি এবং গামা রশ্মি সেগুলো কিন্তু শোষণ করে নেয়, সেগুলো পৃথিবীতে আর আসতে পারে না, সেই ভূপৃষ্ঠে আসতে পারে না, সেগুলো সেখানে শোষণ হয়ে যায়, এবং সূর্যের সেই ক্ষতিকারক রেডিয়েশন থেকে কিন্তু যে রক্ষা করে, সে প্রাণীকুলকে রক্ষা করে। নেক্সট কোয়েশ্চন, নিচের কোথায় ওজন হোল দেখা যায়? নিচের কোথায় যে ওজন হোল দেখা গেছে?
ইউরোপের কাছে, অস্ট্রেলিয়ার কাছে, আন্টার্কটিকার কাছে এবং আমেরিকার কাছে। যে নিচের কোথায় সেই ওজন হোল, সেই ওজনের মধ্যে হোল দেখা গিয়েছিল, সেটি কোথায় দেখা গিয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 16। সো ওজন হোল কোথায় দেখা গিয়েছিল? তো সেটি দেখা গিয়েছিল যে আমাদের অপশন সি, যে আন্টার্কটিকার কাছে কিন্তু সেই ওজন হোল দেখা গিয়েছিল। নেক্সট কোয়েশ্চন। তো ওজন হোল দেখা যাওয়া মানে কিন্তু অনেকটাই যে ডেঞ্জারাস, বিপজ্জনক, কারণ তখন কিন্তু সূর্যের সেই রশ্মি কিন্তু সেই হোল দিয়ে কিন্তু ডাইরেক্টলি যে ভূপৃষ্ঠে চলে আসতে পারে, এবং ভূপৃষ্ঠে চলে আসার কারণে কিন্তু সেই রেডিয়েশন প্রবেশ করে পানিগুলো কিন্তু ধ্বংসের একটি কারণ হয়। তো ওজন স্তর আমরা জানি যে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সেই ক্ষেত্রে। নেক্সট কোয়েশন, কোন স্তরে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে ফিরে আসে? যে আমরা পড়েছি যে আগে যে বেতার যে তরঙ্গগুলো পাঠানো হয় ভূপৃষ্ঠ থেকে, সেই তরঙ্গগুলো নিচে কোন স্তর থেকে নিচে কোন স্তর থেকে ফিরে আবার প্রতিফলিত আবার চলে আসে, এবং সেই স্তরের কারণে কিন্তু আমরা যে টিভি, রেডিও সেগুলো শুনতে পাই, সেগুলো দেখতে পারি। তো এখানে কোন স্তরের যে কন্ট্রিবিউশন আছে যে সেই তরঙ্গগুলো, যে বেতার তরঙ্গগুলো প্রতিফলিত ফিরে আসে, নিচে কোন স্তরে হবে? কোয়েশ্চেন নাম্বার 70 সঠিক উত্তর কী হবে যে ফ্রেন্ড? ইয়েস। তো সেটি কিন্তু সেমভাবে যে এক্স রশ্মি ও গামা রশ্মি যেভাবে যেই স্তরটি শোষণ করে আইনোস্ফিয়ার, সেই আইনোস্ফিয়ার স্তরটিকে কিন্তু ব্যাদ করে যেভাবে সূর্যের সেই রশ্মিগুলো আসতে পারে না, সেই ক্ষতিকারক যে রশ্মিগুলা, সেমভাবে কিন্তু যে বেতার তরঙ্গগুলো কিন্তু সেই রশ্মিকে, সেই স্তরকে কিন্তু প্রতিফলিত করে বাইরে যেতে পারে না, এবং তার জন্য কিন্তু প্রতিফলিত সেই স্তরের মধ্যে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে চলে আসে, এবং সেই স্তরটির নাম হলো যে কোয়েশ্চেন নাম্বার 17 সঠিক উত্তর অপশনে যে আইনোস্ফিয়ার। আইনোস্ফিয়ার স্তরেই মনে রাখবে যে আইনোস্ফিয়ার স্তরে কিন্তু বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে ফিরে আসে, যেভাবে বাইরে যেতে পারে না সেমভাবে বাইরে থেকেও কিন্তু ভিতরে আসতে পারে না সেই সূর্যের সেই রশ্মিগুলা, এক্স রশ্মি ও গামা রশ্মি। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চেন নাম্বার 18, কোন স্তরের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়? নিচে কোন স্তরে কি দেখা যায়? যে হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 18 সঠিক উত্তর কি হবে? কোয়েশ্চেন নাম্বার 18, কোন স্তরের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়? সেটি দেখা যায় ফ্রেন্ড এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের মধ্যে সেই স্তরেই যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। সো আমাদের লাস্ট কোয়েশ্চন, বায়ুমণ্ডলের সর্বশেষ সীমানা, যে বায়ুমণ্ডলের সর্বশেষ সীমানা নিচের কোনটি হবে? যদি সেই সর্বশেষ সীমানার কথা বলে তাহলে কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। তো তোমরা জানো যে বায়ুমণ্ডলের সেই 6টি স্তরের মধ্যে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারের স্তরই হলো যে বায়ুমণ্ডলের সর্বশেষ সীমানা। কোয়েশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর হবে যে অপশনে। সো ফ্রেন্ড, আমাদের আজকে লাস্ট কোয়েশ্চন, যে কোন স্তরে মেরুজ্যোতি পরিলক্ষিত হয়? তো মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় বা পরিলক্ষিত হয়? অ্যান্ড ফ্রেন্ড, যে সুমেরু অঞ্চলে কিন্তু এই ঘটনাকে, যে মেরুজ্যোতিগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় যে সুমেরু প্রভা, এবং কুমেরু অঞ্চলে এগুলোকে বলা হয় যে কুমেরু প্রভা। সো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20, যে কোন স্তরে সেই মেরুজ্যোতিগুলো পরিলক্ষিত হয়? সঠিক উত্তরটি হবে যে অপশনে যে আইনোস্ফিয়ারের মধ্যে কিন্তু সেই মেরুজ্যোতিগুলা পরিলক্ষিত হয়। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। সো হোপফুলি তোমরা আমাদের সবগুলো ক্লাস দেখছো, আমরা বিকালও করাচ্ছি। তো আশা করবো তোমরা সেসব ক্লাসগুলো দেখছো। তো আমরা কিন্তু তোমাদেরকে আমাদের থেকে বেস্ট দিতে ট্রাই করছি। আমরা সেমভাবে কিন্তু সবগুলো ক্লাসের পিডিএফও দিয়ে দিচ্ছি টেলিগ্রামে। যারা টেলিগ্রামে জয়েন হচ্ছেন অবশ্যই জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করতে পারো। তাছাড়া অবশ্যই তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো ফ্রেন্ড। হোপফুলি আমাদের ক্লাস ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে থাকে অবশ্যই যারা যারা এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করেন অবশ্যই করে দেবে। পাশাপাশি যারা এখন সাবস্ক্রাইব করছো না অবশ্যই করে নেবে সাবস্ক্রাইব, যদি এরকম ক্লাস মিস না করতে চাও। আর ফ্রেন্ড, হোপফুলি থাকো যে যদি ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যায় গভর্নমেন্টের, তোমরা দেখেছো যে রিসেন্টলি যে ওয়েস্ট বেঙ্গল থেকে পাবলিশ করেছে 32,000 তারা টিচার নিতে যাচ্ছে। তো সেমভাবে যদি ত্রিপুরা সিচুয়েশনও কন্ট্রোলে আসে অবশ্যই কিন্তু ত্রিপুরাও কিন্তু সেমভাবে কিন্তু এক্সাম নিয়ে নেবে। তো তোমাদের সবাই হোপফুল থাকতে হবে যে এক্সাম হবে, এবং সেটা আজই হোক, বাট 1 মাস পরেই হোক বা 2 মাস পরেই হোক। সো হোপ থাকবে এবং নিজের মধ্যে সেই বিলিভ রাখবে যে আমি এক্সাম ক্র্যাক করব এবং সেইভাবে স্টাডিকে কন্টিনিউ করব। তার মধ্যে কখনো যে ডিসব্যালেন্স মেনটেন হবে না, তার মধ্যে অবশ্যই ব্যালেন্স মেনটেন করে প্রত্যেক দিন অন্তত কিছুটা সময় করে স্টাডি করে সিলেবাসটিকে কভার করতে ট্রাই করব। তো সেমভাবে যদি করো দেখবে আলটিমেটলি তোমরাই কিন্তু পাবে। সো 2022 হোক আর 21 হোক, কিন্তু সবাই কিন্তু যদি লাস্ট অবধি থাকতে পারো, এইভাবে লাস্ট অবধি কন্টিনিউ করতে পারো, তাহলে কিন্তু একটা সময় পরে দেখবে যে তোমরাই কিন্তু সেসবগুলো পাচ্ছ ফ্রেন্ড। তো
তো যারা কন্টিনিউ করবে তারাই তো পাবে সেসব কিছু। সো কন্টিনিউটি কিন্তু সব কিছু এনে দিতে পারে। যারা স্লো লার্নার, আমরা পড়েছি যে প্যাডাগজির মধ্যে যারা স্লো লার্নার তারও যদি কন্টিনিউটি মেনটেন করে, তারও একদিন কিন্তু সে ফার্স্ট লার্নারে পরিণত হতে পারে। সো একমাত্র সেসব কিছু একমাত্র পসিবল যে তোমার সেই হার্ডওয়ার্কের উপর। সো ফ্রেন্ড, তাহলে আজকে ক্লাস ততটুকু রাখা যাক। তো অবশ্যই ফ্রেন্ড তোমরা বলবে আমাদের ক্লাস কীরকম লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের সাথে টেলিগ্রামে অবশ্যই জয়েন হতে পারো। তোমাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন থাকবে, সেখানে তোমরা করতে পারো। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই অ্যান্ড স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।